শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি দাদরামালার ছোট্ট একটা গ্রামে থাকি। আমার নাম পূজা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকের বারে হলো রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমি মর্নিং ওয়াকে গিয়েছিলাম। প্রায় 2-1 দিন হচ্ছে যেতে পারছি না, কারণ হাতে ভীষণ যন্ত্রণা হচ্ছে, এই ঘাড়ে কাঁধে ভীষণ যন্ত্রণা হচ্ছে জানো তো। তো আজকের একটু সুস্থ অনুভব করলাম, তো তার জন্য আমি হাঁটতে চলে গিয়েছিলাম। আর বাড়ি থেকে যখন হেঁটে বাড়ি ফিরে এলাম তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। দোকানটা তোমাদের দাদাভাই কিন্তু খুলে দিয়েছে। আর এখানে দেখো এই জায়গাটায় প্রচণ্ড নোংরা হয়, কারণ কি বলো তো, এটা তো দোকান, তো এখানে প্রচণ্ড আলুর ধুলো। তো আলুর ধুলো পায়ে মারিয়ে মারিয়ে না ঘরের মধ্যে ঢুকে যেতে হয়। তো ঘরের সামনে ওই জন্য আমি একটা না আলুর না, এটা চালের বস্তা না পেতে রেখে দিই। এর জন্য কোনো পাপোশ কিন্তু আমি ব্যবহার করি না, কারণ পাপোশ যদি পাতা হয় পাপোশটা একদিনের মধ্যে এতটা আলুর ধুলো হয়ে যাবে, তো পাপোশটা না আর পা মোছার অবস্থায় থাকবে না। তো এর জন্য আমি একটা বস্তা রেখে দিই। বস্তাটা কি বলো তো, অত বস্তাটার মধ্যে ধুলোটা বোঝা যায় না, পাটাও ভালো পরিষ্কার থাকে। আর এভাবে দেখো গেটের সামনে আমি আমার একটা নাইটি ছিঁড়ে গিয়েছিল না, সেই নাইটিটা দেখো পেতে রেখে দিলাম। আর যেহেতু আমাদের ঘরে মেঝে ঘুমাতে হয়, রাতেবেলা যখন দোরটা দিয়ে চাবি মারি তখন কিন্তু এই ছেঁড়া নাইটিটা কিন্তু দোরের ফাঁকে কিন্তু গুঁজে দিতে হয়, যাতে না কোনো পোকামাকড় ঘরের মধ্যে ঢুকতে পারে। একদিন হলো বেশ রোদ দিচ্ছে, যেহেতু আজকের ভাদ্র মাসে প্রায় শেষের দিকে হয়ে এসছে। কিছুদিন পরে কিন্তু আমাদের বাড়িতে রান্না পুজো হবে, তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। গত 2-3 বছরের ভিডিও রয়েছে, তো রান্না পুজো কীভাবে আমি সব কিছু করি। তো এখানে দেখো প্রচণ্ড রোদে কিন্তু বসা যাচ্ছে না, তাও কষ্ট করে দেখো এখানে বসেই কিন্তু জামা কাপড়গুলো দেখো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আজকের বাসনটা কিন্তু প্রায় অনেক সকালে মাজা হয়ে গিয়েছিল, তখন কিন্তু কোনো ভিডিও করা হয়নি। অফ ক্যামেরায় আমার বাসন মাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। জানো তো শাশুড়ি মাও চলে গিয়েছে, 2 দিন হলো বাড়ি কিন্তু আসছে না। আজকেরও কিন্তু উনি আসছে, তো উনি আসবে ওই দুপুরের দিকে আসবে। তো প্রায় জানো তো শ্বশুরমশাই 2 দিন একা একা ছিল, ওনার শরীরটা কিন্তু ভীষণ অসুস্থ ছিল। তো আজ 2 দিন মোটামুটি উনি একটু সুস্থ অনুভব করছে। কিন্তু কি বলো তো, এই সব রোগে মানুষ সুস্থ কখন ভালো যে কি বোঝাই যায় না জানো তো। তো জামা কাপড়টা ভিজিয়ে দিলাম। আর দেখো কাস্টমার এসেছিল, তো কাস্টমারটা সামলে তো আবারও দেখো এই ড্রামটাই করে, যখন বৈশাখ মাসের দিকে জলের অসুবিধা হয় না, তো এই ড্রামগুলো তখনই বের করা হয় কলে থেকে জলটা ভরে ভরে আনার জন্য। এখন যেহেতু বর্ষাকাল, পাশের পুকুরে প্রচণ্ড জল রয়েছে, তো ওই জলেই সরবরাহ হয়, ড্যামটা আর লাগে না। তো মাজাই ড্যাম ছিল জানো তো, ওই যে বাইরে রেখেছিলাম বর্ষার সময়, ভীষণ শ্যাঁতলা নোংরা ভর্তি হয়ে গিয়েছিল। তো আমি আবার পুকুর ঘাট থেকে একবার ধুয়ে এনেছি। আবারও দেখো এখানে বসে কিন্তু আমি ড্রামটা ভালো করে মেজে পরিষ্কার করে রেখে দিয়ে আসবো আমাদের শাশুড়িমার ওই বাড়িতে। তো জানো তো চোখের সামনে এভাবে একটা মানুষকে তিলে তিলে শেষ হয়ে কিন্তু দেখতে হচ্ছে আমাদের কিন্তু কিছুই করার নেই। ভগবান যতটুকু নিয়তি লিখে রেখেছে ততটুকু কিন্তু নিয়তিই থাকবে, সবই ভগবানের হাতে। আমরা শুধু মানুষ, শুধু তাদের ভগবানের পথ দেখানো, সেই পথে কিন্তু আমরা সবাই চলেছি। তো ভগবান কার ভাগ্যে কী লিখে রেখেছে সেটাই উনি ছাড়া কেউ তো বলতে পারবে না। তো জানো তো চোখের সামনে এইভাবে একটা মানুষকে তুলে দিলে শেষ হয়ে দেখতে ভীষণ কষ্ট লাগছে জানো তো। যতই আমার সঙ্গে ওই মানুষটা অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু এখন কি বলো তো, সেই খারাপ কথাটা কোনো ম্যাটার করে না আমার জীবনের সাথে। একটা মানুষ এই পৃথিবীর বুক থেকে সারা জীবনের জন্য চলে যাবে, তাকে আমরা কোনো দিন দেখতে পাবো না। তো এইটার থেকে বড় কষ্ট আর কোনো কিছুই হয় না জানো তো। চোখের সামনে এভাবে ওই মানুষটাকে শেষ হয়ে দেখতে একদম পারছি না, খুবই খারাপ লাগছে আর খুবই কষ্ট হচ্ছে। আমাদের মতো গরিব ঘরে ক্যান্সারের মতন বড় রোগ ধরা পড়েছে। তো এই ভয়ঙ্কর রোগটা দেখে আমাদের বাড়ির সবাই কিন্তু আতঙ্কে রয়েছে জানো তো। ওই মানুষটা চোখের সামনে হাসি খুশিতে সব সময় ঘোরাফেরা করতো, এখন সেই মানুষটা বিছানা থেকে ঠিকমতো উঠতেও পারে না, খাওয়ার জন্য ভীষণ কষ্ট পাচ্ছে জানো তো। প্রত্যেকটা জিনিস খেতে চাইছে, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু রেখে দিচ্ছে, একদম কিন্তু খেতেই পারছে না জানো তো। গলা থেকে একদম পেটে তো যাচ্ছেই না,
খুবই খারাপ লাগছে। ওনার জন্য আলাদা আলাদা কিন্তু রান্না করে দিচ্ছি, তাও কিন্তু সমস্ত ভাত তরকারি কিন্তু সমস্ত পড়ে আছে। ওই মানুষটা এক সময় জানো তো খাওয়ার জন্য ভীষণ ঝগড়াঝাটি করতো, সব সময় ভালো মন্দ চায়, মানে ডাল কোনো নিরামিষ তরকারি হলে একদম কিন্তু বাড়িতে অশান্তি হতো। এখন সেই মানুষটা কিন্তু খেতেই পাচ্ছে না, চোখের সামনে এত খাবার রয়েছে কিন্তু সেগুলো মুখে তুলতেই পারছে না জানো তো। উনি আজকে বলেছে পনিরের তরকারি খাবে। তো সত্যি বলছি, দেখো আমি না কোনো দিন বাড়িতে পনির কেনা হয়নি আর রান্নাও করিনি। কীভাবে পনিরটাকে রান্না করতে হয় সেটাও কিন্তু আমি জানি না। তো ভেবে ভাবলাম যেমন সয়াবিনের তরকারি করা হয় সেইভাবেই তো পনিরটা রান্না করি। আবার এই পনিরটাকে দু রকমভাবে রান্না করতে হবে, একটা ঝাল ছাড়া, একটা আবার ঝাল দিয়ে। আমার হাজব্যান্ড আবার ঝাল ছাড়া কিন্তু খেতে চায় না, ও ভীষণ ঝাল খায় জানো তো। তো বেশি করে ঝাল দিয়ে রান্না না করলে কিন্তু খাবে না, অশান্তি হবে আবার। তো আমার যেন যত জ্বালা, কী বলবো তোমাদেরকে। দোকান সামলে দোকানের পাশাপাশি এইভাবে সমস্ত জিনিস কিন্তু আমি রান্না করতেও পারি না, ভীষণ অসুবিধা হয়ে যায়। একটা যে কোনো সবজি কাটতে গেলে আমাকে না ওই জায়গা থেকে বারবার কিন্তু উঠে গিয়ে কাস্টমারদের মানে যে জিনিসপত্রটা ওনারা নিতে আসে সেই জিনিসপত্রগুলো কিন্তু দিতে যেতে হয়। খুবই জানো কষ্টকর হয়ে ওঠে। তো মাঝে মাঝে এমন অবস্থা হয় যে আজকে রান্না করব না, আবার কি বলো তো, একটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে শ্বশুরমশাইকে আবার খেতেও দিয়ে আসতে হবে। আবার 1:30 যদি হয়ে যায় আবার জানো তো ভীষণ আবার অশান্তি আবার হয়। তো কি করব আমি জানি না, আমার ওপর প্রচণ্ড যেন সমস্ত দায়িত্ব এসে যেন আমার ওপর পড়েছে। আর এই 2 দিন ধরে ভীষণ আমার শরীরটা খারাপ, এত যন্ত্রণা হচ্ছে, সমস্ত যন্ত্রণা হাসি মুখে কিন্তু আমি সমস্ত কিছু মেনে নিচ্ছি। যেহেতু আমাদের কোনো টাকা পয়সা নেই, ভালো বড় ডাক্তার কিন্তু আমি দেখাতেই পাচ্ছি না। আমার যে সমস্যাটা হয়েছে জানো তো, ওই শিরার মানে সমস্যাটা হয়েছে, হাত থেকে কাঁধ ভীষণ যন্ত্রণা হচ্ছে। আমার মা দেখে কিন্তু কষ্ট পাচ্ছে, মা কিন্তু কিছুই করতে পারছে না। কারণ কি বলো তো, মারও সংসার যতক্ষণ না পরের বাড়ি থেকে কাজ করে আসবে, তো এসেই কিন্তু তার কাজ করলেই কিন্তু ওনার সংসারটা চলবে। উনি মাসে বাবা কত টাকা মাইনে পায়, তো যে আমাকে একটা বড় ডাক্তারখানায় দেখাবে, তাও কিন্তু মা তো মেয়ের কষ্ট কিন্তু সহ্য করতে পারে না। তাও দেখো আমি সমস্ত কিন্তু কথাটা বলছি না। সত্যি আমার হাজব্যান্ডের তেমন কোনো ইনকাম নেই, কোনো রকম জানো তো ফুচকাটা বিক্রি করে আসে, 300-400 টাকাটা রোজ পড়ে, আর দোকানটায় কোনো রকম মিলিয়ে যা হয় আমাদের দুজনার সংসারটা চলে যায়। কিন্তু কি বলো তো, এর মধ্যে আমরা একটা বাড়তি টাকা কিন্তু গুছিয়ে রাখতে পারিনি, যে টাকায় আমাদের বিপদের বন্ধু হবে। তো আমার শ্বশুরমশাই এত বড় অসুখ, ক্যান্সারের রুগী, কিন্তু ওনাকে আমরা 500 টাকা দিয়েও পর্যন্ত সাহায্য করতে পারিনি। তো এই কথা আমাদের কিন্তু বারবার শুনতে হয় আমার শাশুড়ি মা। কিচ্ছু করার নেই জানো তো, নিজের মেয়েকে ঠিক মতো একটা ভালো স্কুলে পড়াতেও পারিনি, আর এমনকি মাস শেষ হলে টিউশনির মাইনেটাও ঠিক মতো দিতে পারি না জানো তো। মাস শেষ হয়ে গেলে 10 তারিখ হয়ে যায়, তারপরে কিন্তু আমি অনেক কষ্ট করে টিউশনি ফিটা কিন্তু দিয়ে থাকি। মেয়েকে নাচের স্কুলেও ভর্তি করেছিলাম, কিন্তু শুধুমাত্র পয়সার জন্য আমি মেয়েকে স্কুল থেকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি জানো তো। এর থেকে বড় কষ্ট আর কিছুই হয় না, তাই আমার কষ্টটাকে আমি হাসি মুখে মেনে নিচ্ছি। জানি না ভগবান আমার ভাগ্যে কী লিখে রেখেছে আর কি হতে পারে। তো দেখো পনিরের রান্নাটা আমি এইভাবে রান্না করছি। রান্না কমপ্লিট হওয়ার পর শ্বশুরমশাইকে কিন্তু আগেই আমি তুলে দিয়ে এসেছি, তারপর কিন্তু রান্নার সমস্ত খাবার কিন্তু ঘরের মধ্যে তারপরেই গুছিয়েছি। আজকের জানো তো ঘরে একটু কাজ ছিল, এর জন্য না ভাত খেতেও অনেকটা পরিমাণ দেরি হয়ে গিয়েছে। ঘড়ির কাজায় বাজে 2:30। মেয়ে আজকে স্কুলে যায়নি, স্কুল ছুটি ছিল। তো দেখো মা দিয়েছিল 3 পিস মাছ, তো ইলিশ মাছ, 2টো মাছের মাথা আর একটা লেজা ছিল জানো তো। তাই একটু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কাতে ঝাল মতো বানিয়ে নিয়েছি, আর রান্না করেছি পনিরের তরকারি। তো ভাত খেলাম, খাওয়ার পরে না বেশিক্ষণ কিন্তু একটু রেস্ট করতে পারিনি, কারণ 4টে বেজে গিয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু ওইদিকে ফুচকা গুছোতে চলে গেল, মেয়েকে কিন্তু আমি টিউশনি পড়তে দিয়ে এসেছি। তো ওইদিকে শাশুড়ি মা বাড়ি এসেছি, আর আসার পরে সন্ধ্যাবেলা এসে বলে যাচ্ছে রাতে কি খাবে, রাতে ওস্ট খাবে। তো ওস্টটা দেখো আমি রান্না করে দিচ্ছি। উনি না শুধু নুন দিয়েই খাবে, তো অন্য কোনো কিছু রান্না করে দিলে কিন্তু উনি খাবে না। মেয়েও মানে পড়তে থেকে চলে এসেছিলো, মেয়েকে আমি দিয়েছি দুধ আর
চকোস ছিল দোকানে না, চকোস খাবে বলে মানে বায়না করছিল, তো দিয়েছিলাম। তো আমি আমার মেয়ের জন্য প্রতিদিন 250 গ্রামের প্যাকেট করে দুধ নিই। 500 নিলে কী বলো তো, মেয়ে তো খেতে পারে না, আর অনেকটা নষ্ট হয়ে যায়, যেহেতু আমার ফ্রিজ নেই যে রেখে দেবো। আর এই গরমে ফ্রিজের জন্য ভীষণ অসুবিধা হয়ে পড়ছে জানো তো। ঠান্ডা জল খাওয়ার জন্য মানে গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে যায়, এই গরম জলটা একদম খেতে পারি না জানো তো। কি করব আর, মানে কিছুই করার নেই, সমস্ত কিছু আমাদের ভাগ্যের উপর নির্ভর করেছে। তো ভগবান যতটুকুই দিয়েছে তাতেই নিয়ে আমরা কিন্তু সুখে থাকতে চেষ্টা করছি। তো দেখো ওটা রান্না করা হয়েছে, এখন কিন্তু আমি শাশুড়িমাকে দিয়ে আসবো। অলরেডি কিন্তু আমি দোকানেই রয়েছি এখন। তো দেখো এখন দোকান বন্ধ করে দিয়েছি, রাতে ঘুমাতে যাবো, মেয়ে বায়না করছে আমার খিদে পেয়েছে। তো রাত 11টার সময় বায়না করছে ম্যাগি খাওয়ার জন্য। তো আবার জানো তো, বিছানা ছেড়ে উঠেই ওর জন্য আগে ম্যাগি করে আনলাম আর মেয়েকে খেতে দিচ্ছি। টাটা।